So welcome dear student to the class of organic chemistry semester 5. আমরা আজকে বেসিক্যালি আমাদের অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসের রেসপেক্টিভ ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা আমরা যেটা করছি সেটা হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। আমাদের টপিকটার নাম হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। তো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন এবং তার ডেরিভেটিভ নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। তো টুডে উইল স্টার্ট উইথ পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। নাও এই নামটা শুনে, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন নামটা শুনে তোমার কি মনে হচ্ছে এটা কি ধরনের কম্পাউন্ড? হাইড্রোকার্বন কম্পাউন্ড তুমি বুঝতেই পারছো, অর্গানিক কম্পাউন্ড যেটার একটা ক্যাটাগরি হাইড্রোকার্বনের রেসপেক্টে। আর পলিনিউক্লিয়ার মানে পলি কথাটার মানে মেনি, নিউক্লিয়ার মানে হচ্ছে নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? বেঞ্জিন নিউক্লিয়াসের কথা আমরা ভাবছি। সো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন যেটাকে আমরা অ্যাব্রিভিয়েট করে PaH বলে থাকি, তারা বেসিক্যালি এমন হাইড্রোকার্বন যার মধ্যে বলতে পারো যে হাইড্রোকার্বন মানেই তো কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয়, বাট দেয়ার আর সো মেনি aromatic rings present. They are composed of multiple benzenoid aromatic system. বেনজিনয়েড মিন্স বেনজিন লাইক। অয়েড কথাটা কারো লাস্টে অ্যাড হওয়া মানে হচ্ছে লাইক। বেনজিনয়েড মানে বেনজিন লাইক অ্যারোমেটিক স্ট্রাকচার বা অ্যারোমেটিক রিং দিয়ে এই কম্পাউন্ড গুলো তৈরি হয় এবং এদেরকে বলা হয় পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পলি অ্যারোমেটিক বা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা PaH। এদের মধ্যে কোনো চার্জ থাকে না, তো জেনারেলি এটা আনচার্জ স্পিসিস হয়ে থাকে, নন পোলার হয়ে থাকে এবং আমরা ডিফারেন্ট টাইপস অফ কোল এবং কোল টার ডিপোজিট যেগুলো হয় সেই কোল আর টারের মধ্যে আমরা এগুলোকে পেয়ে থাকি। পলি পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন এরা বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টে অনেক ইম্পর্টেন্স রাখে ইন টার্মস অফ স্কিন, বা বলে রাখো যে ব্ল্যাডার, লিভার, স্টমাক ক্যান্সারের জন্য বেসিক্যালি একটা মেন রিজন হয়ে থাকে এই সমস্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন। পলিসাইক্লিক বা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো জেনারেলি আমরা দুটো পার্টে ক্লাসিফাই করে থাকি যদি এদের ক্লাসিফিকেশনটা দেখো। একটা হচ্ছে এদের যদি আইসোলেটেড রিং সিস্টেমের রেসপেক্টে ভাবো, আর একটা হচ্ছে ফিউজ রিং সিস্টেমের রেসপেক্টে ভাবো। তবে দুটো রিং যখন একে অপরের রেসপেক্টে কমন দুটো অ্যাটমের রেসপেক্টে অ্যাটাচ থাকে তখন সেটাকে ফিউজ সিস্টেম বলে। আর আইসোলেটেড মানে হচ্ছে যখন একটা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে বা যখন কোনো বন্ডের রেসপেক্টে এরা আইসোলেটেড থাকে। তার মানে আমরা এটাকে যদি ছোট করে বলি তার মানে আমরা বলতে পারি, লেখো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, পলিনিউক্লিয়ার हाइड्रोकार्बन और पॉलीन्यूक्लियर एरोमेटिक हाइड्रोकार्बन যাদেরকে বলা হয় PaH, যাদেরকে বলা হয় PaH are the hydrocarbons containing only carbon and hydrogen. They are composed of they are composed of multiple benzenoid, বেঞ্জিনয়েড মানে হচ্ছে বেঞ্জিন লাইক স্ট্রাকচার। কারণ নামের শেষে অয়েড থাকলে বেঞ্জিন, মানে কারণ নামের শেষে অয়েড কথাটা থাকা মানে হচ্ছে লাইক স্ট্রাকচার। অয়েড মানে হচ্ছে লাইক, তার বেঞ্জিনয়েড মানে বেঞ্জিন লাইক। ঠিক আছে, তো বেঞ্জিন লাইক অ্যারোমেটিক রিং। ওকে, তার মানে এগুলো তো জেনারেলি কোল বা টারের মধ্যে আমরা পেয়ে থাকি। তো এটা যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন, তাহলে ক্লাসিফিকেশন দেখলে তুমি এটাকে জেনারেলি দুটো পার্টে ক্লাসিফাই করতে পারো, যেটাকে আমরা বলে থাকি polynuclear aromatic hydrocarbons with isolated ring system, isolated ring system, আর একটা করতে পারো polynuclear aromatic hydrocarbons with fused ring system।
একটা হচ্ছে আইসোলেটেড রিং সিস্টেম, মানে কোনো একটা সিঙ্গেল বন্ড দিয়ে যদি এটা সেপারেটেড থাকে। আর ফিউজ রিং সিস্টেম মানে যখন দুটো রিং দুটো কমন কার্বন অ্যাটমের রেসপেক্টে কানেক্টেড থাকে। যেমন ধরো এখানে আমরা প্রথমেই বলতে পারি ধরো বাইফিনাইল। বাইফিনাইলের স্ট্রাকচার তোমরা সবাই জানো। বাইফিনাইল মানে হচ্ছে এই একটা বেঞ্জিন রিং আর এই একটা বেঞ্জিন রিং একটা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে অ্যাটাচ থাকবে, যেটাকে বলে পিভোটাল বন্ড বা পাইভোটাল বন্ড। সেকেন্ডলি ডাইফিনিল মিথেন। ডাইফিনিল মিথেন মানে কি, ধরো তোমার কাছে দুটো বেঞ্জিন রিং আছে, দুটো ফিনাইল রিং, দেখো এখানে একটা কার্বন আছে CH2, তার রেসপেক্টে অ্যাটাচ, এটা বলে ডাইফিনাইল মিথেন। এরকম ভাবে থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ট্রাইফিনাইল মিথেন। তিনটে ফিনাইল আছে। ঠিক আছে, ট্রাইফিনাইল মিথেন বলছি। সেরকম ভাবে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন উইথ ফিউজ রিং সিস্টেম, যেটা আমাদের সিলেবাসে আছে, ন্যাপথালিন। ন্যাপথালিন মানে হচ্ছে এই একটা বেঞ্জিন রিং, তার সাথে এই একটা বেঞ্জিন রিং। নেক্সট ধরো হচ্ছে অ্যানথ্রাসিন। তিনটে বেঞ্জিন রিং যখন ফিউজ থাকবে। থার্ড লিখে রাখো ফেনান্থ্রিন। ফেনান্থ্রিন মানে হচ্ছে এই একটা বেঞ্জিন রিং, এই একটা বেঞ্জিন রিং। দিস ইজ কল্ড ফেনান্থ্রিন। তাহলে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন। ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন হলো। ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন। ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন। তার মানে এটা হচ্ছে দেখো আমাদের ডিফারেন্ট টাইপস অফ পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক আছে, তো একটা হচ্ছে polynuclear aromatic hydrocarbon in terms of isolated ring system connected by a single bond, and polyaromatic nuclear hydrocarbon in terms of the fused ring system. আশা করি ফিউজ রিংটা বুঝতেই পারছো, যেমন এখানে দুটো রিং ফিউজ, তিনটে রিং ফিউজ, এখানেও তিনটে রিং ফিউজ বাট অ্যাঙ্গুলার পজিশনে সেটা নিয়ে। এরকম ভাবে দেখো আমরা বেসিক্যালি ডিসকাস করতে পারি। তো চলো আমরা তাহলে স্টার্ট করি ন্যাপথালিন দিয়ে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি ন্যাপথালিন দিয়ে। তো মেকে হেডিং ন্যাপথালিন। ন্যাপথালিন, ন্যাপথালিন, যার মলিকুলার ফর্মুলা যদি দেখো, মলিকুলার ফর্মুলা বলছে C10H8। ন্যাপথালিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C10H8। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট কনস্টিটিউয়েন্ট অফ কোল টার। নিয়ার অ্যাবাউট 9% ন্যাপথালিন থাকে কোল টারে। এবং যদি এর ন্যাপথালিনকে তো আমরা জেনারেলি ইউজ করে থাকি হাউস হোল্ড পার্সপেক্টিভে, তো এটা হাইলি ভোলাটাইল একখানা কম্পাউন্ড এবং এর নিয়ার অ্যাবাউট মেল্টিং পয়েন্ট হয় 80°C। সো ইউ ক্যান সে ন্যাপথালিন, that is C10H8, is the largest constituent in coal tar, around 9%, and it is highly volatile compound. It is highly volatile compound. মেল্টিং পয়েন্ট হচ্ছে 80°C। এবার আমরা বেসিক্যালি আমাদের সিনথেসিসে ফোকাস করবো, কারণ এখান থেকে মেনলি ন্যাপথালিনের সিনথেসিস থেকে কোশ্চেন আসে। তো হাউ আর গোয়িং টু সিনথেসাইজ ন্যাপথালিন, তো ভালো করে মেকানিজমটা দেখবে এবং প্রসেসটা দেখবে। সিনথেসিস,
সো সিনথেসিস করার জন্য জেনারেলি আমরা যে মেকানিজমটা ইউজ করি বা যে মেথডটা ইউজ করি সেটাকে বলা হাওয়ার্ড সিনথেসিস। সো হাওয়ার্ড সিনথেসিস অফ হাওয়ার্ড প্রসেস অফ প্রিপারেশন অফ ন্যাপথালিন। তো রাইট ডাউন সিনথেসিস অফ ন্যাপথালিন। তো ফার্স্টেই লেখো হাওয়ার্ড মেথড। হাওয়ার্ড মেথড অফ সিনথেসিস অফ ন্যাপথালিন। ভালো করে দেখো মেকানিজম ওয়াইজ একদম জায়গাগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। হাওয়ার্ড সিনথেসিসে বেসিক্যালি উই উইল টেক বেনজিন মলিকিউল। ভালো করে দেখো, আগে আমরা স্টেপ ওয়াইজ জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি, তারপরে মেকানিজম ওয়াইজ দেখাচ্ছি। দিস ইজ বেনজিন মলিকিউল। Benzene molecule is first of all treated with succinic anhydride. Benzene molecule is first of all treated with succinic anhydride. This molecule is succinic anhydride. The Friedel-Crafts acylation going to take place. First of all, we will use dry aluminum chloride, and this reaction is called Friedel-Crafts acylation, and the second is warm up with water, aqueous warm up, H3 plus. That leads to the formation of this sort of compound. There should be a carbonyl group and there should be a carboxylic acid group, COOH। কি করে আসছে মেকানিজম আমি নিচে দেখাচ্ছি। এটা হলো, তারপরে আমরা কি করি, তারপরে স্টেপটা হচ্ছে আমরা এই এখানে আমরা জিঙ্ক অ্যামালগাম দিয়ে ট্রিট করি। এরপরের স্টেপটা হচ্ছে আমরা এখানে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিয়ে ট্রিট করি, দ্যাট ইজ কল্ড ক্লিভেনসন রিডাকশন। এবং এটাকে আমরা রিফ্লাক্স করি 12 hours, নিয়ার অ্যাবাউট হাফ ডে আমরা এটাকে রিফ্লাক্স করব। এই রিঅ্যাকশনটার নাম কি, ক্লিমেনসেন রিডাকশন। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। Clemmensen reduction, when you carry out, that carbonyl will be reduced, because you all know that what is the objective of Clemmensen reduction, to reduce the carbonyl, because when you have the carbonyl, that will be converted to CH2 group, with the help of Clemmensen reduction. So that carbonyl present over there, that will be converted to কি CH2। তাহলে ওখানে কার্বনিলটা থাকবে না, তাহলে তোমার কি প্রোডাক্ট তৈরি হবে, কি ইন্টারমিডিয়েট তৈরি হবে বলো। এরকম একখানে ইন্টারমিডিয়েট তৈরি হবে যেখানে এটা চলে আসবে CH2, C-double-OH। Then again you need to carry out concentrated H2SO4 treatment. Again there is a Friedel-Crafts acylation going to take place. Friedel-Crafts acylation going to take place. And this process is called ring closure, মানে এই রিংটা ক্লোজ হয়ে যাবে, এখানে বন্ড তৈরি হয়ে যাবে, সাইক্লিক সিস্টেম তৈরি হয়ে যাবে। তো এই কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট একখানা কম্পাউন্ড, যেটা তৈরি হচ্ছে ডিউরিং দ্য কোর্স অফ দ্য প্রসেস। রিং ক্লোজার হয়ে গেল, এটাকে বলা হয়, এই কম্পাউন্ডের নাম হচ্ছে আলফা টেট্রালোন। এই আলফা টেট্রালোন মলিকুলে কার্বনিলটাকে ফার্দার রিডিউস করার জন্য আমরা ইউজ করব জিঙ্ক অ্যামালগাম concentrated HCl. So again Clemmensen reduction we are going to carry out. So again this carbonyl will be reduced to CH2. Then palladized charcoal দিয়ে dehydrogenation করে দাও। palladized charcoal দিয়ে dehydrogenation করে দাও। ডিহাইড্রোজেনেশন করে দিলে এই রিংটা কি হয়ে যাবে, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, এবং দুটো হাইড্রোজেন বেরিয়ে গেলে এখানে রিংটা অ্যারোমাটাইজ করে যাবে। মাথায় রাখবে, অ্যারোমাটাইজ করার জন্য কখনো কখনো প্যালাডাইজ চারকোল ইউজ করছো, কখনো কখনো প্যালাডাইজ চারকোলের জায়গায় মাথায় রাখবে
অর সেলেনিয়াম পাউডারও ইউজ করা হয়। কখনো কখনো সেলেনিয়াম পাউডারের জায়গায় দেখবে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এখান থেকে হাইড্রোজেনকে রিমুভ করে দিচ্ছে, সিস্টেমটাকে অক্সিডাইজ করে অ্যারোমেটাইজ করে দিচ্ছে। তার মানে এই সমস্ত রিএজেন্ট গুলো কিসের জন্য ইউজ করা হয়? অ্যারোমেটাইজ করার জন্য। অ্যারোমেটাইজ করার জন্য, টু অ্যারোমেটাইজ দ্য সিস্টেম, টু অ্যারোমেটাইজ দ্য রিং আমরা বেসিক্যালি ইউজ করে থাকি এই রিএজেন্ট। তার মানে তুমি যেখানে প্যালাডাইজ চারকোল, যেটা হাওয়ার্থ ইউজ করেছিলেন সেই জন্য তুমি ইউজ করছো, কিন্তু নট অল দ্য টাইম ইউল ইউজ দ্য Paladise charcoal. Sometimes you may use selenium powder, sometimes you may use concentrated nitric acid, which will act as an oxidizing agent and can aromatize the ring. দেখো এই রিংটাকে কি করলো, অ্যারোমাটাইজ করে দিল, হাইড্রোজেন রিমুভাল করে। এবার আমি দেখো মেকানিস্টিক ডিটেলটা এক এক করে বলে দিই, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো প্রত্যেকবার তো মেকানিজমটা দেখাবো না, আমি একবারে দেখিয়ে দিচ্ছি। ধরো ফার্স্ট স্টেপের যে মেকানিজমটা কি ছিল, বেনজিন ছিল। তো তো বেনজিন সিস্টেমের সাথে তুমি রিয়াকশন করাচ্ছ সাকসিনিক অ্যানহাইড্রাইড। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে সাকসিনিক অ্যানহাইড্রাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম কি বলো? এই কম্পাউন্ডের নাম তলে লিখে রাখো, সাকসিনিক অ্যানহাইড্রাইড। তাহলে হাওয়ার্ড কি করেছিলেন? বেনজিনের সাথে কার রিয়াকশন করিয়েছিলেন? সাকসিনিক অ্যানহাইড্রাইড মলিকুল। দেখো সি ডাবল ও সিও, এই ইউনিটটা যাদের আছে তাদেরকে কি বলে? অ্যানহাইড্রাইড। তাহলে সি ডাবল এই ইউনিটটা যাদের থাকবে তাদেরকে কি বলা হয়? অ্যানহাইড্রাইড। এটা একটা সাইক্লিক সিস্টেম, এই কম্পাউন্ডের নাম হচ্ছে সাকসিনিক অ্যানহাইড্রাইড। তো এই কম্পাউন্ডটা ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হয়? এই কম্পাউন্ডটা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হয়? প্রথমে দেখো, যদি ভালো করে নোটিস করে দেখো যে হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট পার্টিকুলার স্টেপ। ফার্স্ট অফ অল দ্য বেঞ্জিন পাই ইলেকট্রন উইল অ্যাটাক দিস কার্বনিল কার্বন। সি ডাবল বন্ড ওটা পুশ পুল এফেক্ট দেখায় আর এটা খুলে যায়। তার মানে কিভাবে দেখো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনটা হচ্ছে। তার মানে যেহেতু বেঞ্জিন রিং তার পাই বন্ড দিয়ে অ্যাটাক করেছে, সেই জন্য দেয়ার ইজ এ লস অফ অ্যারোমেটিসিটি। দেয়ার ইজ এ লস অফ অ্যারোমেটিসিটি। এবং এখানে দেখো সি ডাবল বন্ড ও, তারপরে দেখো সিএইচ টু, তারপরে দেখো এইখানে আর একটা সিএইচ টু, তারপরে দেখো এইখানে সি ডবল ও মাইনাস, ও মাইনাস, যার সাথে ধরো এল থ্রিটা অ্যাটাচ থাকতে পারে, ও মাইনাস। তারপরের স্টেপে কি হবে বলো? তারপরের স্টেপে কি হবে বলো? লস অফ অ্যারোমেটিসিটি। তার মানে ধরো এটা যদি ডেল্টা মাইনাস হয় তাহলে এটা কি হবে? ডেল্টা প্লাস। তাহলে ডেল্টা মাইনাস গিয়ে কার্বনিল কার্বন ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করেছে। তারপরে বুঝতেই পারছো যে তোমার এই কার্বন সেন্টারে দেখো এই কার্বনিল গ্রুপটা অ্যাটাচড হয়েছে, তার মানে লস অফ অ্যারোমেটিসিটি হয়েছে। তার মানে কি হয়েছে বলো? লস অফ অ্যারোমেটিসিটি হয়েছে। ভালো করে নোটিস করে দেখো। তার মানে এখানে দেয়ার শুড বি এ পজিটিভ চার্জ, দেয়ার শুড বি এ পজিটিভ চার্জ। নেক্সট স্টেপে এই হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনটা পুটব্যাক করে কি করবে? গেইন অফ অ্যারোমেটিসিটি করবে। আর যে হাইড্রোজেনটা বেরোচ্ছে সেটাই ও মাইনাসটা নিয়ে কি হয়ে যাবে? উইচ হয়ে যাবে। তার মানে দেয়ার শুড বি গেইন অফ অ্যারোমেটিসিটি, দেয়ার শুড বি গেইন অফ অ্যারোমেটিসিটি, দেয়ার শুড বি গেইন অফ অ্যারোমেটিসিটি ইন দ্য নেক্সট স্টেপ। তো যখন গেইন অফ অ্যারোমেটিসিটি হবে তখন কি হবে? এখানে পাইবন, এখানে পাইবন, এখানে পাইবন, এখানে হয়ে যাবে সি ডবল বন্ড সিএইচ টু সিএইচ টু, এটা হয়ে যাবে সি ডবল বন্ড ও মাইনাস ছিল ওটা ওইচ হয়ে যাবে। কেন? কারণ এই হাইড্রোজেনটাও নিয়ে নেবে, ওইচ হয়ে যাবে। তাহলে এটা তো প্রথমে হলো। তারপরের স্টেপে দেখো জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড এইচসিএল দিয়ে কার্বনিলটাকে রিডিউস করা হয়েছে, এটা তো তুমি বুঝতেই পেরেছো, কার্বনিলটাকে সিএইচ টু করার জন্য। এবার বক্তব্য হচ্ছে যে নেক্সট স্টেপে যে আলফা টেট্রালোনটা তৈরি হচ্ছে, সেই আলফা টেট্রালোনের মেকানিজম কি হবে? আলফা টেট্রালোন ধরো এই কম্পাউন্ডটা থেকে তৈরি হচ্ছে। তো সেই আলফা টেট্রালোনের মেকানিজম কি করে দেখাবে? মানে তোমার ধরো এই রকমের কম্পাউন্ডার ছিল, এই রকমের কম্পাউন্ডার ছিল, এখান থেকে আলফা টেট্রালোন কি করে তৈরি হচ্ছে? এগেন দেখো এই পাই ইলেকট্রন ক্লাউডটা কার্বনিল কার্বন অ্যাটাক করবে। যখন কার্বনিল কার্বন অ্যাটাক করবে সি ডাবল বন্ড ওটা খুলে যাবে। যখন খুলে যাবে কি পাবে বলো? এই হচ্ছে বেঞ্জিন রিং। তাহলে প্রথমে কি হচ্ছে? লস অফ অ্যারোমেটিসিটি হচ্ছে, কারণ বেঞ্জিন তার পাই বন্ড দিয়ে অ্যাটাক করাচ্ছে, মানে কি হবে? লস অফ অ্যারোমেটিসিটি। লস অফ অ্যারোমেটিসিটি যখন হবে তখন তুমি ভালো করে নোটিস করে দেখো, এখানে দেখো অ্যাটাকটা হয়ে এটা কি হয়ে যাবে? এটাও উইচ হয়ে যাবে, এটাও ও মাইনাস হয়ে যাবে, তাই তো? তারপরে স্টেপে নেগেটিভ চার্জটা পুশ ব্যাক করবে, উইচটা বেরিয়ে যাবে। তার ফলে কি হবে? আচ্ছা, তারপরে এখানে হয়ে যাবে, আচ্ছা এখানে যেহেতু এইটা ডেল্টা মাইনাস, যেটা কি অ্যাটাক করেছে ডেল্টা প্লাস, তাহলে এটা হবে ডেল্টা প্লাস, এখানে থাকবে পজিটিভ চার্জ, এটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড, এখানে থাকছে পজিটিভ চার্জ। নেক্সট স্টেপে গেইন অফ অ্যারোমেটিসিটি করিয়ে দাও, তাহলে গেইন অফ অ্যারোমেটিসিটি করিয়ে দাও।
গেন অফ অ্যারোমেটিসিটি করিয়ে দাও। আর যখনই গেন অফ অ্যারোমেটিসিটি করাবে কি হবে, রিং এর অ্যারোমেটিসিটি ব্যাক করবে এবং সিস্টেমটা স্টেবিলিটি পাবে। এটা কি বলে বলো? আলফা টেট্রালন। দেখো তো আলফা টেট্রালনের মেকানিজমটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে একটু জানো। দেখো তো আলফা টেট্রালনের মেকানিজমটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো। Is this mechanism clear to each and everyone? এই মেকানিজমটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই মেকানিজমটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাই তুমি আলফা টেট্রালন মলিকুলটা পেলে। এবার আলফা টেট্রালনের পরে বাকিটা তো তুমি দেখেইছো যে জিঙ্ক অ্যামালগাম দিয়ে আবার কার্বনিলটাকে রিডিউস করে দেওয়া হলো, এবং কার্বনিলটাকে রিডিউস করে তারপরে প্যালাডাইস চারকোল দিয়ে তোমার অ্যারোমাটাইজ করা হলো। তো এটা তো বেসিক প্রেমের জায়গাটা ছিল, সেটা আমরা দেখিয়েছি। এখন আমার কাছে কোয়েশ্চেন কেউ তোমরা করতে পারতে যে স্যার, ডিউরিং দ্য কোর্স অফ দ্য প্রসেস অফ হাওয়ার সিনথেসিস হোয়াট ইজ হ্যাপেনিং? ফার্স্ট অফ অল বেনজিন রিঅ্যাক্ট উইথ সাকসেনিক অ্যানাইড্রাইড টু গিভ দিস সর্ট অফ কম্পাউন্ড, যেখানে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিয়ে আমি কি করলাম, 12 আওয়ার্স ধরে রিফ্লাক্স করার পর আমি এখানে এই কম্পাউন্ডটা পেলাম, যেটা ফার্দার ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আলফা টেট্রালনে কনভার্টেড হলো, রিং ক্লোজার হলো। আচ্ছা স্যার, আমার কাছে এখানে একটা কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? এটা কেউ করতেই পারতে কোয়েশ্চেনটা, যে স্যার জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিয়ে আমরা রিডিউস করলাম কার্বনিলটাকে, ভালো কথা। তো কার্বনিলটাকে রিডিউস করে তারপরে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিংটাকে কি করলাম, সাইক্লিক করলাম বা রিং ক্লোজার করলাম। তার মানে ইফ ইউ কনসিডার দ্য স্টেপ টুতে আমরা ক্লিভেনসন রিডাকশন আগে করেছি, তারপরে রিং ক্লোজার করেছি, ফ্রিডেলকার প্যাসাইলেশন করেছি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে। H2SO4 এর রোলটা কি? এখানে রিংটাকে ক্লোজ করছে। আলফা টেট্রালন মলিকুলটাকে তৈরি করছে, রিংটাকে ক্লোজ করছে। তো সেটাই হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 এর কাজ। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে সেটাই যদি হয়, তাহলে আমি তো এই স্টেপে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে নেক্সট স্টেপে ক্লিমেনশনটা দিয়ে করতে পারতাম। তার মানে আমি আগের স্টেপে ক্লিমেনশন করে তারপরে রিং ক্লোজারটা করছি। আমি তো উল্টোও করতে পারতাম। আমি ওখানে ক্লিমেনশন রিডাকশনটাকে পরে করতে পারতাম, মানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন মানে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিং ক্লোজারটা আগে করে, মানে রিং তৈরি হতো, তারপরে আমি জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে প্রসেসটাকে ক্যারি আউট করতাম। এটাও তো করা যেতে পারতো। তো অ্যান্সার হচ্ছে না, সেটা করা যেত না। কেন করা যেত না? কারণ তুমি যদি ওখানে যদি ক্লিমেনশনটা না করে আগে যদি তুমি রিং ক্লোজারটা করতে, রিং ক্লোজার করে দেওয়া মানে তোমার, দেখো ভালো করে নোটিস করে দেখো, তোমার কার্বনিল তৈরি হতো না? তবে তোমার দেখো নিচেও কার্বনিলটা থেকে যেত, উপরেও দেখো বেসিক্যালি কি হতো, কার্বনিলটা থেকে যেত। তাহলে দুদিক থেকে দুটো কার্বনিল যাদের কিনা একটা মাইনাসের এফেক্ট তৈরি হচ্ছে, সেই মাইনাসের এফেক্ট তৈরি হওয়ার জন্য, বিশেষ করে একটা তো মাইনাসের এফেক্ট রয়েছে, তার ফলে সেকেন্ড যে রিয়াকশনটা তোমার কার্বনিল কার্বনে হচ্ছে সেটা কিন্তু হতো না। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যদি তোমার কাছে এই কম্পাউন্ডটা ছিল, ভালো করে ভেবে দেখো, কনসেপচুয়ালি ভাবো। তার মানে তোমার কাছে এই কম্পাউন্ডটা ছিল, তো তোমার কাছে এই কম্পাউন্ডটা ছিল। এবার তুমি ধরো এইখানে কার্বনিলটা ছিল। এখন তুমি বলছো যে আমি ফার্স্টে কনসেন্ট্রেটেড H2SO4 দিই, মানে আমার নর্মালি আমি ওখানে ক্লিমেনশন করে কার্বনিলটাকে CH2 করছি। এখানে বলছে যে কেন করা হচ্ছে, ওটার পিছনে রিজন কি? আমি তো আগেই কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিং ক্লোজার করে দিতে পারি। কনসেন্ট্রেটেড H2SO4 এর রোলটা কি? রিং ক্লোজারের জন্য ইউজ করা হচ্ছে। তাহলে তো সেটা তো আমি এরকম ভাবে করে দিতে পারি, তাই না? আমি C পেয়ে যাবো। কিন্তু বলছি এই রিয়াকশন উইল নট টেক প্লেস, or this process is very much slower. What is the reason behind that? Because এখানে কার্বনিলটা কি আছে, মাইনাসের এফেক্ট ওয়ালা গ্রুপ। তাহলে মাইনাসের এফেক্ট মানে কি? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার ফলে কি হচ্ছে বলতো, বেনজিন রিংটা কি হয়ে যাচ্ছে, বিকজ অফ হ্যাভিং কার্বনিল ইট উইল বিকাম ডিঅ্যাক্টিভেটেড। তার মানে তুমি এটাকে বলছো ইলেকট্রন ডেনসিটি এর কমে যাচ্ছে বিকজ অফ হ্যাভিং কার্বনিল গ্রুপ। তাহলে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে তার থ্রু দিয়ে কি করে ইলেকট্রোফিল তার থ্রু দিয়ে কি করে বেনজিনের এর পাই ইলেকট্রনটা কি করে ওই কার্বনিলে অ্যাটাক করবে? তোমার বেঞ্জিনিং এর পাই ইলেকট্রনটা কখন অ্যাটাক করবে? যখন বেঞ্জিনিং ইলেকট্রন থাকবে, এটা ইলেকট্রনিক্যালি এনরিচড হবে।
যে তোমার তার সাথে তো কার্বনিল অ্যাটাচ রয়েছে, যেটা কিনা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা কিনা মাইনাসের এফেক্ট রয়েছে। তার মানে সেটা কি করে এখন মাইনাসের এফেক্ট শো করার সাথে সাথে ওটা আবার বেঞ্জিনের পাই ইলেকট্রন কি আরেকটা কার্বনিলে অ্যাটাক করবে। সেই জন্যই কি করা হলো, সেই জন্যই আগে ক্লিমেনশন করা হলো। ক্লিমেনশন করার ফলে কি হলো, কার্বনিলটা এখন দেখো হয়ে গেছে CH2। CH2 মানে এখানে আর কার্বনিল নেই, তার মানে CH2 মানে কি, CH2 মানে এখানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তৈরি হয়েছে। এটা তৈরি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তার কিনা কি আছে, প্লাস আই এফেক্ট আছে বা হাইপার কনজুগেশন এফেক্ট আছে, যেটা কিনা একটা ইলেকট্রন ডোনেটিং। তার ফলে সে বেঞ্জিনকে ইলেকট্রন দিচ্ছে এবং ওকে বাধ্য করছে ফর দা নিউক্লিওফিলিক অ্যাটাক। আর বেঞ্জিন যত ইলেকট্রনিক্যালি এনরিচড হবে তত তো তোমার কি হবে, ইলেকট্রন সে কার্বনিলকে দিয়ে অ্যাটাক করাতে পারবে। তার বেঞ্জিন ইলেকট্রনিক্যালি এনরিচ হবে তবেই তো রিঅ্যাকশনটা প্রসিড করবে। সেই জন্যই আমরা কি করলাম, জিঙ্ক অ্যামালগাম দিলাম, তারপরে কনসেন্ট্রেটেড HCl দিলাম। জিঙ্ক অ্যামালগাম দিয়ে কনসেন্ট্রেটেড HCl যখনই দিলাম তখনই কার্বনিলটা কি হয়ে গেল, রিডিউসড হয়ে CH2 হয়ে গেল। কার্বনিলটা যখনই রিডিউসড হয়ে CH2 হয়ে গেল, কার্বনিলটা যখনই রিডিউসড হয়ে CH2 হয়ে গেল, কার্বনিলটা যখনই রিডিউস হয়ে CH2 হয়ে গেল, তখন এই কি করলো, এই CH2 টা এখন প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। আর এই যখন প্লাস আই এফেক্ট দেখাচ্ছে তখন বেঞ্জিনটা কি হয়ে যাচ্ছে, বেঞ্জিন রিংটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভেটিং। তখন এই রিংটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভেটিং। অ্যাক্টিভেটিং যদি হয়ে যায় তার মানে ইলেকট্রন ডেনসিটি বাড়বে, ইলেকট্রনিক্যালি এনরিচড হবে, ইলেকট্রনিক্যালি এনরিচড হবে। আর যত ইলেকট্রনিক্যালি এনরিচড হবে তত এই অ্যাটাকটা ফেভারেবল হবে। তখনও নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করতে পারবে আরেকটা কার্বনিল সিস্টেমে, তাহলে রিঅ্যাকশনটা ফেভারেবল হবে। সেই জন্য আগে ক্লিমেনশন করে তারপরে কি করা হচ্ছে, রিং ক্লোজার। আগে রিং ক্লোজার করে ক্লিমেনশন কিন্তু নয়। তাহলে এটা তোমাকে কোশ্চেন দিতে পারে, ওয়াই ইন হাওয়ার সিনথেসিস ফার্স্ট অফ অল we will do the Clemmensen reduction, then we will carry out the ring closure in presence of concentrated H2SO4. Not first of all, not we are not carrying out the ring closure with the concentrated H2SO4 first, then you can say the Clemmensen reduction. এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন বলতে হবে যে যদি আমরা ফার্স্টে রিং ক্লোজার করে ফেলি, রিং ক্লোজার করে নিলে বেসিক্যালি সেখানে একটা কার্বনিল গ্রুপ তৈরি থাকছে এবং কার্বনিলের রেসপেক্টে মাইনাস আর এফেক্টের জন্য রিং ক্লোজারটা ফেভারেবল হবে না। তো সেই জন্য অ্যাটাকটা অতটা ফেভারেবল হবে না, ডিসফেভার হবে। সেই জন্য আমরা কি করছি, আগে ক্লিমেনশন করে নিচ্ছি, তার ফলে কার্বনিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাচ্ছে, যার প্লাস আই এফেক্টের পার্সপেক্টিভ থেকে অ্যাটাকটা মাচ মোর ফেভারেবল হবে এবং রিং ক্লোজারটা আমরা ইজিলি নেক্সট স্টেপে দেখাতে পারবো। এরকম ভাবে দেখো হাওয়ার সিনথেসিসটাকে আমরা ক্যারি আউট করতে পারি। সেরকম ভাবেই ধরো আমাদের কাছে যদি কোনো ক্লোরোবেনজিন মলিকুল থাকে, ক্লোরোবেনজিন মলিকুলে হাওয়ার সিনথেসিস করে আমরা কি প্রোডাক্ট পেতে পারি, ক্লোরোবেনজিনে হাওয়ার সিনথেসিস করে আমরা কি প্রোডাক্ট পেতে পারি। যেমন ধরো আজকে ধরো আমার কাছে এই রকমের একখানা সিস্টেম আছে, নেক্সট পেজে দেখাচ্ছি। ধরো আমার কাছে এই রকমের একখানা সিস্টেম আছে, ভালো করে দেখো। এই হচ্ছে তোমার কাছে ক্লোরোবেনজিন মলিকুল। এই ক্লোরোবেনজিন মলিকুলে দাও সাকসেনিক অ্যানহাইড্রেট, দাও সাকসেনিক অ্যানহাইড্রেট, একই রকম ভাবে দেখো যেরকম ভাবে মেকানিজম দেখিয়েছি। তারপরে দেখো সাকসেনিক অ্যানহাইড্রেট দাও, যখনই তুমি ক্লোরোবেনজিনে সাকসেনিক অ্যানহাইড্রেট দাও ড্রাই অর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে প্রথমে কি হবে বলো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে, কি হবে, আগের মতো। এরপরে কি করবে, এরপরে ক্লিমেনশন করবে। কেন ক্লিমেনশন করবে বুঝতেই পারছো, সেটা রিজনটা আমরা এক্ষুনি জাস্টিফাই করলাম। পরীক্ষায় থাকবে কিন্তু এই কোয়েশ্চেনটা, সেজন্য খুব ভালো করে করবে। ক্লিমেনশন রিডাকশন মানে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিলে কার্বনেটটা রিডিউস হয়ে যাবে। তারপরে কি করবে বলো, কনসেন্ট্রেটেড H2SO4 দেবে। কনসেন্ট্রেটেড H2SO4 দিলে বেসিক্যালি কি হবে, রেড ক্রাফট অ্যাসাইলেশন হবে, ফার্দার রিং ক্লোজার হবে, রেড ক্রাফট অ্যাসাইলেশন হবে, রিং ক্লোজার হবে। ভালো করে প্র্যাকটিস করবে এগুলো, দেখো মেকানিজম সমেত জাস্টিফাই করে দিচ্ছি, বইতে কিন্তু মেকানিজম অনেক বইতেই দেওয়া নেই, তো সেই জন্য মেকানিজম ধরে ধরে করবে। তারপরে দেখো আলফা টেট্রালোন টাইপ অফ একটা ডেরিভেটিভ পাবে,
আলফা টেট্রালন টাইপ অফ ডেরিভেটিভ পাবে, ঠিক আছে? এরপরে কি করবে, এরপরে ধরো এখানে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে। ওখানে যেমন আলফা টেট্রালনে ফার্দার জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে দিয়েছিলাম, জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়ার ফলে কার্বনেটটা রিডিউস হয়ে CH2 হয়ে গেছিল। তারপরে বেসিক্যালি আমরা প্রসেস করেছিলাম। তার মানে এখান থেকে যদি আমরা ক্লিমেনসন রিডাকশন ক্যারি আউট করি, আচ্ছা এই পার্টটাকে বা এই ইন্টারমিডিয়েটটাকে আমি একটুখানি বক্স করে রাখলাম। বক্স করে আমি যদি এখানে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেট HCl দিই কি হবে, এখানে যদি জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl দিই তাহলে ক্লিমেনসন রিডাকশন হবে, আর কিছুই না, ক্লিমেনসন রিডাকশন হবে। তো এই ক্লিমেনসন রিডাকশন হওয়া মানে তোমার কার্বোলিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাবে, কার্বোলিলটা রিডিউসড হয়ে CH2 হয়ে যাবে, কার্বোলিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাবে। তারপরে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে স্টেপটা কি, তারপরে স্টেপে তুমি জানোই যেরকম আমরা করলাম, প্যালাডাইজ চারকোল দিয়ে ডিহাইড্রোজেনেশন করে দাও, প্যালাডাইজ চারকোল দিয়ে ডিহাইড্রোজেনেশন করে দাও, ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন করে দিলে কি হবে, রিংটা অ্যারোমাটাইজ হয়ে যাবে, রিংটা অ্যারোমাটাইজ হয়ে যাবে। রিংটা যদি অ্যারোমাটাইজ হয়ে যায়, রিংটা যদি অ্যারোমাটাইজ হয়ে যায় তাহলে তুমি এরকম পাবে, ঠিক আছে? এবার আমি কেন এই ইন্টারমিডিয়েটটাকে মার্ক করলাম, কারণ এখানে ধরো তোমাকে যদি বলে যে আচ্ছা ক্লোরোবেনজিন থেকে ন্যাপথালিন ডেরিভেটিভটা বানাও, তাহলে তো হাওয়ার সিনথেসিস তুমি করবেই, কিন্তু বললো এই কার্বনিলের জায়গায় একটা মিথাইল নিয়ে আসো। তাহলে এই কার্বনিলের জায়গায় মিথাইল আনতে গেলে, তার মানে আমি জাস্ট এটাই, সেই জন্যই আমি ওটাকে মার্ক করলাম, এই জন্যই মার্ক করলাম কারণ ধরো এখানে ক্লোরোবেনজিন ছিল আর এখানে ধরো কার্বনিলটা ছিল। তো এবার আমি জাস্ট চাইছি এরকম টাইপের একটা ন্যাপথালিন ডেরিভেটিভ হোক, এরকম টাইপের একখানা ন্যাপথালিন ডেরিভেটিভ হোক যেখানে এখানে ক্লোরিনটা আছে, এখানেও বেঞ্জিন রিংটা আছে, মানে এই বেঞ্জিন রিং এর এখানে চাইছি আমি একটা মিথাইল গ্রুপ ঢোকাতে। তার মানে এই কম্পাউন্ডটা আমি বানাতে চাইছি। এই কম্পাউন্ডের নাম কি হবে, এখান থেকে যদি নাম শুরু হয় 1 2 3 4, তারপরে ধরে নাও এখান থেকে হচ্ছে তোমার 5 6 7 8 9 10। তাহলে তুমি যদি ভালো করে নোটিস করে দেখো এই কম্পাউন্ডের নাম কি হবে বলো তো, 7 ক্লোরো 1 মিথাইল ন্যাপথালিন। এই কম্পাউন্ডটা ধরো আমি বানাতে চাইছি, কি করে বানাবো, তাহলে ক্লোরোবেনজিন থেকে আগে এই কম্পাউন্ডে আসবো, ক্লোরোবেনজিন থেকে হাওয়ার্ট করে তো নিশ্চয়ই কম্পাউন্ডে আসতে পারবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটা তো হাওয়ার্ট করে এত দূরে এলে। তারপরে এই কম্পাউন্ডটা থেকে কম্পাউন্ডটা যাবে কি করে, তার মানে তো বুঝতেই পারছো কার্বনিলের রেসপেক্ট ওখানে একটা অ্যালকিল গ্রুপ ঢোকাতে হবে। কার্বনিলের কার্বনে অ্যালকিল গ্রুপ ঢোকায় কি করে, গ্রিগনাট রিএজেন্ট অ্যাড করে। তার মানে এখানে যদি মিথাইল ঢোকাতে বলেছে তাহলে MEMGBr ইউজ করে দেবে, মেকানিজমটা দেখাচ্ছি তাহলে। তার মানে এই তো কম্পাউন্ডটা ছিল, ভালো করে দেখো, এই কম্পাউন্ডার ছিল, এটা পরীক্ষা 1 বছর এসেছিল সেই জন্য বলছি। তার মানে এখানে ধরো তুমি যদি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ইউজ করো ইন প্রেজেন্স অফ ধরো অ্যাকোয়াস ওয়ার্কআপ, তার মানে কি হবে, মিথাইল ডেল্টা মাইনাসটা গিয়ে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, 3 ডাবল বন্ড ওটা খুলে যাবে, তার ফলে এটা হয়ে যাবে। ভালো করে নোটিস করে দেখো, মেকানিজম ধরে দেখাচ্ছি। তার মানে তোমার তৈরি হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে ও মাইনাস, এটা হয়ে যাবে মিথাইল, ও মাইনাসের সাথে যেমন ধরো MgBr গ্রুপটা থাকে থেকে যাবে, ও MgBr, ঠিক আছে? এর পরের স্টেপটা অ্যাকোয়াস ওয়ার্কআপ বলেছে মানে কি, তো MgBrটা কি হয়ে যাবে, ওইচ হয়ে যাবে। অ্যাকোয়াস ওয়ার্কআপ বলেছে মানে কি হয়ে যাবে, ও ও মাইনাস, এটা হয়ে যাবে ওইচ, এটা হয়ে যাবে তোমার ওইচ। যে এটা ওইচ হয়ে যাবে, নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপে হচ্ছে এখান থেকে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন মানে হচ্ছে এই পজিশন থেকে একটা হাইড্রোজেন আছে, এটাকে পুট ব্যাক করে ওইচটা বেরিয়ে যাবে। এখানে যদি হিট দাও তাহলে এই এলিমিনেশনটা ক্যারি আউট হবে, and you will have that sort of compound where there is a elimination product or eliminated product you will get, এরকম টাইপের হবে। তাহলে অলরেডি একটা ডাবল বন্ড চলে এসেছে, আর ন্যাপথালিন হতে গেলে আরেকটা ডাবল বন্ড দরকার, ন্যাপথালিন হতে গেলে আরেকটা ডাবল বন্ড দরকার। তাহলে প্যালাডাইজ চারকোল দিয়ে দাও, প্যালাডাইজ চারকোল তো অ্যারোমাটাইজ করার জন্য ইউজ করা হয়, তো প্যালাডাইজ চারকোল দিয়ে দাও, সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। এইখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হবে, সিস্টেমটা অ্যারোমাটাইজ হয়ে যাবে এবং দেখো তুমি তোমার ডিজায়ার্ড কম্পাউন্ড পেয়ে। তো বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট একখানা প্রসেস। এটা তুমি জানলে যে কোনো একটা রিং এর মধ্যে কার্বনিলের জায়গায় অ্যালকিল গ্রুপ ঢোকাতে গেলে আমি গ্রিগনাট রিএজেন্ট দিয়ে প্রসেসটা করতে পারি। এরকম ভাবে দেখো আমরা কি পেতে পারি, 7 ক্লোরো 1 মিথাইল ন্যাপথালিন মলিকুল, 7 ক্লোরো 1 মিথাইল ন্যাপথালিন মলিকুল। আচ্ছা কেউ যদি বলে
যে ঠিক আছে, আচ্ছা এটা ক্লোরিন হবে, 7 ক্লোরিন। আচ্ছা, এবার ধরো তোমাকে কেউ যদি বলে যে আচ্ছা ধরো তোমার কাছে বেনজিন আছে, ধরো টলুইন আছে, ধরো আরো তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি, ধরো তোমার কাছে টলুইন আছে, কি আছে, টলুইন আছে। টলুইন থেকে তোমাকে বানাতে হবে এই রকমের একখানা মলিকুল, ন্যাপথালিন ডেরিভেটিভ বানাবে, কিন্তু ন্যাপথালিন ডেরিভেটিভটা দেখতে এরকম হয়, ভালো করে নোটিস করে রাখো। ন্যাপথালিন মলিকুলই বানাবে, বাট ন্যাপথালিন মলিকুলটা দেখতে এরকম হবে। এটা ধরো ইথাইল গ্রুপ, এটা ধরো মিথাইল গ্রুপ। যদি নাম্বারিং স্টার্ট করো তাহলে দ্যাট শুড বি 1 2 3 4, ওকে, দেন দ্যাট শুড বি 5 6 7 8, this is 9, this is 10. So you can write down one position একটা ইথাইল গ্রুপ আছে, তো 1 ইথাইল 6 মিথাইল naphthalene, and from toluene you are going to make it, from toluene you are going to make it কি করে করবে, তাহলে একই রকম ভাবে ফ্রিল কাপ অ্যাসাইলেশন মানে হাওয়ার সিনথেসিস স্টেপ গুলো ধরে ধরে ক্যারি আউট করো, করে বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট যে ইথাইল গ্রুপটাকে নিচের কার্বন মানে নিচের কার্বনটা অ্যাড করতে হচ্ছে। নর্মালি আমরা সব মিথাইল গ্রুপ ঢোকাচ্ছিলাম ওপরের কার্বনিলের রেসপেক্টে, কিন্তু এখন এখানে ঠিক তার নিচের কার্বনে ইথাইলটা ঢুকছে, তার মানে আমরা এতক্ষণ ধরে কোথায় ঢোকাচ্ছিলাম অ্যালকিল গ্রুপটা, এই কার্বনটা ঢোকাচ্ছি, এখন ঢুকছে এই কার্বনটায়, তার মানে তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি কি করব, টলুইন দিয়ে স্টার্ট করব, ভালো করে দেখো খুব ইজি। তার মানে দেখো প্রথমে আমি স্টার্ট করব টলুইন দিয়ে, যেগুলো যেগুলো ক্লাসে করাচ্ছে খুব ভালো করে দেখো, হ্যাঁ? ক্লাস লেকচার ভালো করে ফলো করতে হবে। তাহলে দিস ইজ সাকসিনিক অ্যানহাইড্রাইড, দিস ইজ সাকসিনিক অ্যানহাইড্রাইড, দিস ইজ সাকসিনিক অ্যানহাইড্রাইড। এই সাকসিনিক অ্যানহাইড্রাইড, এটা ধরো টলুইন। তাহলে আগের মতোই প্রথমে কি দেবো, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেবো, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেবো। আচ্ছা, তারপরে আমরা করবো দেখো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করবো কি হবে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করলে উইল গেট দ্যাট সর্ট অফ ইন্টারমিডিয়েট, উইল গেট দ্যাট সর্ট অফ ইন্টারমিডিয়েট। ওকে, আফটার দ্যাট যেহেতু আমাকে এই পজিশনে ইথাইল গ্রুপটাকে ঢোকাতে বলেছে, 1 ইথাইল মানে এই পজিশনে, তার মানে আমি এখানে কি ইউজ করবো, মেকানিজমটা দেখে নাও। প্রথমে আমরা ওখানে ইউজ করব ইথানল HCl, তারপরে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করব, আর অ্যাকোয়াস ওয়ার্কআপ করব। তার মানে আমি প্রথমে এখানে ইউজ করব দেখো, ফার্স্ট অফ অল ইথানল HCl ইউজ করব। ইথানল HCl বেসিক্যালি ইউজড, ইথানল HCl বেসিক্যালি ইউজড টু প্রোটেক্ট দ্যাট কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে এস্টারে কনভার্ট করে দিলে এটা রিঅ্যাক্টিভিটি ওখানে কমে যাবে। এবং তারপরে আমি ইউজ করব গ্রিগনার্ড রিয়েজেন্ট, দ্যাট ইজ ETMGBr আর ETMGI, যাই বলো না কেন। তারপরে আমরা ইউজ করবো অ্যাকোয়াস ওয়ার্কআপ। তাহলে যখনই অ্যাকোয়াস ওয়ার্কআপ ইউজ করব তখন কি হয়ে যাবে, তার ফলস্বরূপ আমি কি পেয়ে যাব, তার ফলস্বরূপ পেয়ে যাব এরকম টাইপের এখানে সিস্টেম, যেখানে এখানে আছে ধরো মিথাইল, এখানে হচ্ছে কার্বনিল, এটা CH2, এখানে CH2, এটা হচ্ছে CO ও ET। ঠিক আছে, প্রথমে তো এটা হবে, তারপরে ETMGBr এর ইথাইল গ্রুপটা গিয়ে এই কার্বনিল কার্বন অ্যাটাক করবে, করে কি হবে, আগের মতো কি হবে, ও মাইনাসটা হয়ে যাবে, ও সি ডাবল বন্ড ওটা হয়ে যাবে ও মাইনাস, আর এখানে চলে আসবে ইটি। তারপরে যে এইচ প্লাসটা আছে, H3 প্লাসের প্রেজেন্সে ও মাইনাসটা ওইচ হয়ে যাবে, যে ও মাইনাসটা ওইচ হয়ে যাবে তারপরে এখানে দেখো এলিমিনেশন হবে, এই হাইড্রোজেনটা এখানে পুশ ব্যাক করবো, ওইচটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার কি তৈরি হবে বলো তো, আলটিমেটলি এলিমিনেশন হয়ে আগের মতোই যেরকম আমরা দেখাচ্ছিলাম, যে ওইচটা এখান থেকে বেরিয়ে গিয়ে এলিমিনেশন প্রোডাক্টটা তৈরি হবে এবং এখানে ডাবল বন্ড চলে আসবে। তাই এরকম টাইপের একখানা ইন্টারমিডিয়েট তৈরি হবে। এরকম ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পর তোমাকে জাস্ট এখান থেকে এস্টারটাকে এখন তুলে দিতে হবে, কারণ এস্টারটা রিঅ্যাক্টিভ, কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছিল বলেই ওখানে একটা চান্স ছিল সাইক্লাইজেশন, সেই জন্য সাইক্লাইজেশন না করে আগে আমি এস্টারিফিকেশন করলাম, যাতে এস্টারিফিকেশন করে কার্বক্সিলিক অ্যাসিডটাকে ব্লক করা যায় এবং এই কার্বনিলের রেসপেক্টে ইথাইল গ্রুপটাকে এখানে ইনকর্পোরেট করা যায়। এবং তার ফলস্বরূপ আমরা কি করছি, তার ফলস্বরূপ নেক্সট স্টেপে আমরা এটাকে ডিপ প্রোটেক্ট করে দিলাম। ডিপ প্রোটেক্ট করার জন্য আমরা কি ইউজ করবো বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো ফার্স্ট স্টেপে, তারপরে আমরা ইউজ করবো ওয়ার্কআপ, অ্যাকোয়াস ওয়ার্কআপ H3+
থার্ড আমরা ইউজ করব হচ্ছে নিকেল হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন। তাহলে নিকেল হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন, তার ফলে কি হবে? ফার্স্ট অফ অল যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে ডাবল বন্ডটা আছে, এখানে ধরো মিথাইল আছে, তো তার মানে এই যে ডাবল বন্ডটা রিডিউসড হয়ে যাবে। এই ডাবল বন্ডটা যেটা এখানে রিং এর ডাবল বন্ড নয়, এটা কি হয়ে যাবে? রিডিউসড হয়ে যাবে। এখানে এস্টারটা হাইড্রোলিসিস হয়ে আবার কার্বক্সিলিক অ্যাসিডে ব্যাক করবে, আর এটা ইথাইল হয়ে গেল। তবে ডাবল বন্ডটা কি হয়ে গেল? রিডিউসড হয়ে গেল, তাই না? তারপরে আমরা কি করব বলতো? সাইক্লাইজেশন করবো। সাইক্লাইজেশন করার জন্য আমরা কি ইউজ করি জেনারেলি? কনসেন্ট্রেটেড এক্সপ্রেসিবল ইউজ করি। তাহলে কনসেন্ট্রেটেড এক্সপ্রেসিবল দিলে কি হবে? রিংটা সাইক্লাইজ, রিংটা কি হয়ে যাবে? সাইক্লাইজ হয়ে যাবে। ভালো করে দেখো, তাহলে আমার যে পজিশনে ইথাইলটা ঢোকানো ছিল আমি ঢুকিয়ে ফেলেছি, যেটা আমার অবজেক্টিভ ছিল, সেটা আমি করতে পেরেছি। ব্যাস, এবার আমার বাকি মেকানিজম তো জানা আছে। দেখো, আলফা টেট্রালোন টাইপ অফ ডেরিভেটিভ পাবো। যে আলফা টেট্রালোন টাইপ অফ ডেরিভেটিভ পাবো, তারপরে আমরা জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দেবো। জিঙ্ক অ্যামালগাম দেবো উইথ কনসেন্ট্রেটেড HCl দেবো। তারপরে কার্বনিলটা রিডিউস হয়ে কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে। কার্বনিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাবে। কার্বনিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাবে। কার্বনিলটা রিডিউস হয়ে CH2 হয়ে যাবে। হলো। যেই এই কম্পাউন্ডটা পেয়ে গেলাম, এরপরে তো আমাকে খালি অ্যারোমেটাইজ করতে হবে। অ্যারোমেটাইজ করার জন্য আমি কি ইউজ করতে পারি? প্যালাডাইজ চারকোল ইউজ করতে পারি, বা সেলেনিয়াম পাউডার ইউজ করতে পারি, বা আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারি। তাহলে কি হবে? এখান থেকে হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে আমরা কি পাবো? আমরা এরকম টাইপের একটা সিস্টেম পাবো, এরকম টাইপের একটা সিস্টেম পাবো। তাহলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 1 ইথাইল 6 মিথাইল ন্যাপথলিন। তো এরকম ভাবে দেখো, আমরা হাওয়ার সিনথেসিসের রেসপেক্টে তিনটে ডিফারেন্ট টাইপস অফ প্রসেসে ফলো আপ করলাম। এটা হচ্ছে, ধরে নাও এটা টাইপ 3 বলে লিখলাম, এটা টাইপ 3 বলে লিখলাম। টাইপ 3টা দেখলাম। আচ্ছা, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টাইপ 2 ফ্লোরোবেঞ্জিন থেকে। টাইপ 2 দেখলাম। আর একদম ফার্স্টে যেটা বেসিক যেটা করলাম, উইথ মেকানিজম দেখিয়েছি, সেটা হচ্ছে টাইপ 1। এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইপ 1। তাহলে টাইপ 1 আমরা পড়লাম, টাইপ 2 আমরা পড়লাম, টাইপ 3 পড়লাম, তিনটেই দেখিয়ে দিলাম। এর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষাতে থাকবে, তো সেই জন্য ভালো করে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? চলো, নেক্সট আমরা আসছি সেকেন্ড সিনথেসিস, দ্যাট ইজ সিনথেসিস অফ আলফা ন্যাপথলন, আলফা ন্যাপথল, আলফা ন্যাপথল বাই ডিলসন রিঅ্যাকশন, বাই ডিলসন রিঅ্যাকশন। তাহলে সিনথেসিস অফ আলফা ন্যাপথল বাই ডিলসন রিঅ্যাকশন ভালো করে দেখো। কি করে করব? না, ফার্স্টেই ধরো আমাদের কাছে এই রকমের একখানা যদি মলিকুল থাকে, ফার্স্টেই যদি আমাদের কাছে এই রকমের একখানা ফ্লুরো ব্রোমোবেনজিন মলিকুল থাকে, সেটাকে যদি আমরা লিথিয়াম অ্যামালগাম দিয়ে ট্রিট করি, LiAgX, তাহলে প্রথম কথা কি হয় বলতো? এখান থেকে ক্লোরিনটা পুশব্যাক করে কার্বন ক্লোরিন বন্ড, আর ব্রোমিনটা বেরিয়ে যায়। তাহলে এখান থেকে তৈরি হয় বেসিক্যালি একটা বেনজাইন ইন্টারমিডিয়েট। এটাকেই বলা হয় বেনজাইন, ছোটবেলায় পড়েছো। বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এই বেনজাইন ইন্টারমিডিয়েটটা বেসিক্যালি ফিউরান মলিকুলের সাথে কি করে বলতো? এই বেনজাইন মলিকুলটা ফিউরান মলিকুলের সাথে বেসিক্যালি তোমার ডিলসেন্ডার রিঅ্যাকশন ক্যারি আউট করে। তারপর ধরো এই পাই বন্ডটা এসে এই কার্বনে অ্যাটাক করে, এই পাই বন্ডটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, এই পাই বন্ডটা এখানে চলে যায়। তারপরে এটা কি হচ্ছে বলতো? 4+2 ডিলসেন্ডার রিঅ্যাকশন। 4+2 এটাকে বলে সাইক্লোএডিশন। কারণ ফিউরানের দুটো পাই বন্ড ইনভলভ হচ্ছে, মানে 4টে পাই ইলেকট্রন। আর বেনজাইনের একটা পাই বন্ড, মানে দুটো পাই ইলেকট্রন ইনভলভ হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় 4+2 সাইক্লোএডিশন। এটাকে বলা হয় আর একটা নাম কি? ডিলসেন্ডার রিঅ্যাকশন। ডিলসেন্ডার রিঅ্যাকশন। যখন ডিলসেন্ডার রিঅ্যাকশন হবে কি হবে? ডিলসেন্ডার রিঅ্যাকশন হলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা আমি এখানে দেখাচ্ছি তলার দিকে। তার মানে বুঝতেই পারছো, এই হচ্ছে বেঞ্জিন রিংটা ছিল, ভালো করে নোটিস করে দেখো। এই হচ্ছে বেঞ্জিন রিংটা ছিল। হুম। এখানে পাই বন্ড, এই পাই বন্ডটা এখানে চলে এসেছে। আর এখানে দেখো বেসিক্যালি একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এই কার্বনের সাথে অ্যাটাচড হয়েছে। তবে এরকম টাইপের একখানে ইন্টারমিডিয়েট পাও।
এই ইন্টারমিডিয়েটের মধ্যে যদি আমি HCl দিয়ে ট্রিট করি, এই ইন্টারমিডিয়েটের মধ্যে যদি আমি HCl দিয়ে ট্রিট করি, তাহলে কি হবে? এই অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, দ্যাট উইল টেক দ্যাট H প্লাস। তো this oxygen lone pair will take that H plus to generate an intermediate something like that. So it is getting protonated. এটা যদি প্রোটনেট হয়ে যায় তাহলে OH প্লাস হবে। তারপরের স্টেপে কি হবে বলো তো? তারপরের স্টেপে এইখানে দেখো একটা হাইড্রোজেন আছে, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা এখানে পুশ ব্যাক করবে, এই পাই বন্ডটা এখানে আসবে, আর কি হবে বলো তো? এই পাই বন্ডটা যদি এখানে যায় তাহলে এই বন্ডটা ব্রেক করে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জটাকে নালিফাই করবে। খুব ভালো করে নোটিস করে দেখো, after the protonation, this is the protonation going to take place in that particular step. After the protonation, what is happening? The which containing carbon having one hydrogen that is pushed back over there, this pi bond will come back over here to generate the double bond, and this carbon oxygen bond will be pulled back over the oxygen to nullify the positive charge. তার ফলস্বরূপ কি হবে? তার ফলস্বরূপ will get a compound something like that. তার ফলে আমি এইরকম টাইপের একখানা কম্পাউন্ড পাবো, যেখানে তুমি বুঝতেই পারছো দ্যাট উইচ গ্রুপ উইল বি অ্যাটাচ টু দ্যাট কার্বন। তো তুমি এইরকম টাইপের কম্পাউন্ড পাবে, এটাকে কি বলে? আলফা ন্যাপথল। বিকজ ইন ন্যাপথালিন দেয়ার আর টু ডিফারেন্ট পজিশন, ইউ অল নো দ্যাট। দ্য আলফা ন্যাপথল মলিকুলটা পরীক্ষায় বহুবার এসছে। ন্যাপথালিনের দুটো ডিফারেন্ট পজিশন আছে, একটাকে বলা হয় আলফা পজিশন আর একটাকে বলা হয় বিটা পজিশন। একটাকে কি বলা হয় বলো? আলফা পজিশন, আর একটাকে কি বলা হয় বলো? বিটা পজিশন। তার মানে ন্যাপথালিনের এই যে পজিশনটাকে, এটাকে বলা হয় আলফা, আর এই পজিশন গুলোকে বলা হয় বিটা। এই দুটো ডিফারেন্ট পজিশন আছে। এই দেখো বুঝতেই পারছো, এই পজিশন গুলো হচ্ছে আলফা, আর এই পজিশন গুলো হয়ে যাচ্ছে দেখো বিটা। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ন্যাপথলিনে হাউ মেনি পজিশনস ইজ দেয়ার, টু ডিফারেন্ট পজিশনস, ওয়ান ইজ আলফা, ওয়ান ইজ বিটা। তাহলে এরকম ভাবে দেখো আমরা আলফা ন্যাপথল মলিকুলটা পেয়ে থাকি, ঠিক আছে? আর এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি ফ্রাইজ রুল। এখানেই আমরা অ্যাপ্লাই করতে পারি, খুব ইম্পর্টেন্ট এখানে রুল এখন তোমাদের সাথে বলতে চলেছি, দ্যাট ইজ কল্ড ফ্রাইজ রুল। তুমি একে হেডিং ফ্রাইজ রুল, ফ্রাইজ রুল, ফ্রাইজ রুল। What is the basic explanation of the Fry's rule? You need to know. What is the basic explanation of the Fry's rule? You need to know what is Fry's rule. So basically, Fry's rule tells you that ki in case of the polynuclear hydrocarbon, there are so many resonating structure possible. Polynuclear hydrocarbon অনেক resonating structure হতে পারে, কিন্তু তার মধ্যে সেইটাই সব থেকে মোস্ট স্টেবল resonating structure হবে যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ বেনজিনয়েড কন্ডিশনে রয়েছে। বেনজিনয়েড কন্ডিশন বা বেনজিন লাইক স্ট্রাকচার দিয়ে রয়েছে। তবে লিখে রাখো, the most stable arrangement, the most stable arrangement, the most stable arrangement of a polynuclear hydrocarbon, of a polynuclear hydrocarbon is that is that is that form which has the which has the, you can say, maximum, it has the maximum number of rings in the benzenoid condition. Benzenoid condition মানে কি? Write down three double bonds in each individual ring. Each individual ring. যেমন একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে ন্যাপথালিন মলিকুলটা আছে, বা ন্যাপথালিনের রেজোনেটিং স্ট্রাকচার গুলো যদি তোমাকে দেখাই, তার মানে ধরো এই একখানা রেজোনেটিং স্ট্রাকচার, ফার্স্টে ন্যাপথালিনের একটা স্ট্রাকচার দেখাতে, ভালো করে দেখো ন্যাপথালিন। নাম্বারিং করে নাও, 1 2 3 4 5 6
7 8 আর একখানাও তো রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে কিরকম ভাবে এই রেজোনেটিং স্ট্রাকচারে ধরো রাইট সাইডে ধরো আমি লেফট সাইডের রিংটাকে এরকম ভাবে কনভার্ট করলাম লেফট সাইডের রিংটা বেসিক্যালি যেরকম ডাবল বন্ড ছিল সেটাকে এরকম ভাবে রাখলাম রাইট সাইডের পাই বন্ডটাকে জাস্ট রোটেট করলাম মানে এই পাই বন্ডটাকে এখানে নিয়ে এলাম এই পাই বন্ডটাকে এখানে এটা তাহলে এখান থেকে পসিবল আর একখানা স্ট্রাকচার হতে পারে লাইক দিস ওয়ান তাই না এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার আর একটা কি স্ট্রাকচার হতে পারে বলতো আর একটা কি স্ট্রাকচার হতে পারে বলতো কিছু বলতে পারো আর একটা স্ট্রাকচার কি হতে পারে আর একটা স্ট্রাকচার হতে পারে বাঁ দিকের রিংটাকে আমি যদি রেজোনেন্স করাই যেমন এই পাই বন্ডটাকে এখানে এই পাই বন্ডটাকে এখানে এরকম ভাবে আর বেসিক্যালি এই রিং এ যেরকম পাই বন্ড ছিল সেটাকে এরকম ভাবে তাহলে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচার আর পসিবল 1 2 3 এবার এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচারে তুমি যদি ফার্স্ট স্ট্রাকচারটা থার্ড স্ট্রাকচারটা দেখো সেখানে C1 C2 বন্ডটাকে কনসিডার করো তাহলে তারা দেখো ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে C1 C2 বন্ড মানে এই 1 2 এটাও তো দেখো 1 2 তাহলে C1 C2 বন্ডটাকে যদি কনসিডার করো there is a ডাবল বন্ড প্রেজেন্ট কিন্তু সেকেন্ড স্ট্রাকচারে C2 C3 বন্ডটা সেখানে ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার যদি দেখা যায় তাহলে C1 C2 বন্ড ইজ হায়ার দ্যান দ্য C2 C3 বন্ড তার মানে তুমি যদি ভালো করে নোটিস করে দেখো যে আমি যদি ফ্রাইস রুলটা অ্যাপ্লাই করতে যাই এখানে ফ্রাইস রুলটা অ্যাপ্লাই করতে গেলে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে রেজোনেটিং স্ট্রাকচার আছে এটাও ইন্ডিভিজুয়ালি দেখো একটা বেঞ্জিনয়েড স্ট্রাকচার আবার এটাও দেখো ইন্ডিভিজুয়াল একটা বেঞ্জিনয়েড স্ট্রাকচার কিন্তু সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে তুমি যদি ভালো করে নোটিস করে দেখো সেখানে কোনো স্ট্রাকচারই কিন্তু মানে এখানে দুটো রিং যেরকম বেঞ্জিনয়েড বাকিগুলোর ক্ষেত্রে অনলি একটা রিং দেখো বেঞ্জিনয়েড দেখো একটা রিং অনলি বেঞ্জিনয়েড তার মানে আলটিমেটলি আমরা কি লিখতে পারি বলো আমরা এখানে লিখতে পারি দেখো thus according to this rule according to this rule লিখতে পারো এরকম ভাবে naphthalene tends to behave as structure or resonating structure 1 with two benzenoid structure or two benzenoid rings rather than structure 2 and 3 with one benzenoid ring এবং আরেকটা রিং যেটা আছে সেই রিংটাকে বলা হয় কুইনয়েড রিং কি বলা হয় কুইনয়েড রিং একটা রিং যেটা রয়েছে বেঞ্জিনের মতো দেখতে দ্যাট ইজ বেঞ্জিন আর একটা যেরকম এই রিংটা রয়েছে যেটা বেঞ্জিনের মতো দেখতে না এটা বলে কুইনয়েড রিং and one quinoid quinoid তাহলে আলটিমেটলি কোন স্ট্রাকচারটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি আমি ফার্স্ট স্ট্রাকচারটাকে কারণ সেখানে দুটো স্ট্রাকচারে বেঞ্জিনয়েড হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্রাইস রুল এবং তোমাকে যদি এখন জিজ্ঞেস করে যে আচ্ছা C1 C2 বন্ড না C2 C3 বন্ড কোন বন্ডটা শর্টার হবে কোন বন্ডটা শর্টার হবে যদি জিজ্ঞেস করে তাহলে তোমাকে কি বলতে হবে C1 C2 বন্ডটা শর্টার হবে কারণ C1 C2 তেই বেসিক্যালি আমরা দুটো স্ট্রাকচারে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার দেখতে পাচ্ছি তাই না বলো এবার তুমি লিখতে পারো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা দিয়ে আজকের ক্লাসটা ক্লোজ করবো লিখে রাখো out of this canonical form out of this is the case 1 একটা বললাম প্রাইস রুলের রেসপেক্টে আর কেস 2 টাও বলে রাখি যে কোন বন্ডটা শর্টার লেখো আউট অফ দিস থ্রি canonical form in two forms that is 1 and 3 তুমি যদি ভালো করে দেখো ফার্স্ট আর থার্ড স্ট্রাকচারে C1 C2 বন্ডটা এখানেও দেখো ডাবল বন্ড রয়েছে এখানেও দেখো ডাবল বন্ড রয়েছে তার মানে সেখানে কিন্তু সেকেন্ড স্ট্রাকচারে সেটা নেই 1 and 3 লিখে রাখো
C1C2 bond gets double bond character, whereas in one structure that is second structure, ওখানে দেখো C2C3 bond gets double bond. তাহলে সেকেন্ড স্ট্রাকচারে দেখো C2C3 টা ডাবল বন্ড পেয়ে, এটা দেখো 2 আর 3, তাহলে এখানে C2C3 ডাবল বন্ড পেয়ে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, therefore ডাবল বন্ড ক্যারেক্টার অফ, কারণ C1C2 তো তোমার দুটো স্ট্রাকচারে ডাবল বন্ড রয়েছে 1 আর 3 তে, অফ C1C2 bond is higher than that of C2C3, কারণ C2C3 তো একটা স্ট্রাকচারে ডাবল বন্ড রয়েছে, C1C2 তো দুটো স্ট্রাকচারে রয়েছে, that's why C1C2 bond is shorter, এটা এক বছর জ্যাম ছিল এন্ট্রান্স এক্সামে, is shorter than C2C3. দেখো প্রিভিয়াস ইয়ার যদি এন্ট্রান্সের পেপার ফলো করো তাহলে এই কোশ্চেনটা এসেছিল, কোন বন্ডটা শর্টার হবে, তো C1C2 bond is shorter than C2C3 bond. This concept is called or known as partial bond fixation. That is the case 2 আমরা যেটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি জানি, বন্ড অর্ডার আর বন্ড লেন্থ একে অপরের সাথে কি ইনভার্সলি রিলেটেড, যার বন্ড অর্ডার যত বেশি তার বন্ড লেন্থ তত কম। তার মানে তুমি দেখতেই পাচ্ছ C1C2 বন্ডটার বন্ড অর্ডার বেশি, কারণ এখানেও সে পার্শিয়াল ডাবল বন্ড পাচ্ছে, এখানেও সে পার্শিয়াল ডাবল বন্ড পাচ্ছে, তার মানে ওভারঅল ডাবল বন্ড ক্যারেক্টারটা C1C2 এর বেশি হচ্ছে দেন C2C3। যদি আমরা দেখি ডাবল বন্ড ক্যারেক্টার, তাহলে বন্ড অর্ডার বাড়ছে, ডাবল বন্ড ক্যারেক্টার বেশি, ডাবল বন্ড ক্যারেক্টার, তাহলে যদি ডাবল বন্ড ক্যারেক্টার বেশি হয় তাহলে বন্ড লেন্থটা কি হয়ে যাবে, কমে যাবে, কারণ কি বললে বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ ইনভার্সলি রিলেটেড, এই জন্যই বলছে C1C2 বন্ডের বন্ড লেন্থটা C2C3 থেকে কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এটা বন্ড লেন্থ ওয়াইজ আমরা কি করতে পারি, স্টাডি করতে পারি, তাই না বলো? তো এই ছিল দেখো আমাদের আজকের একটা ইন্ট্রোডাকশন ক্লাসের জায়গাটা, যেখানে আজকের ক্লাসে আমরা ন্যাপথালিনের সিনথেসিস এবং ন্যাপথালিনের রেসপেক্টে ফ্রাইস রুল অ্যাপ্লাই করে কোন স্ট্রাকচারটা মাচ মোর স্টেবল স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচারের রেসপেক্টে, প্লাস কোথায় ডাবল বন্ড ক্যারেক্টার বেশি কোথায় বন্ড লেন্থ বেশি সেটা আমরা ডিসকাশন করবো। তো এই ক্লাসের জায়গাটা পুরোটা তোমরা কভার আপ করে রাখবে, নেক্সট ক্লাসে আমরা এটার রিয়াকশন কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করবো। এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, এরপরে আমরা মিট করবো আমাদের নেক্সট ক্লাসের রেসপেক্টে। টিল দেন সবাইকে ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।